অধ্যায় ১ পরিবেশ রসায়ন। বায়ুমণ্ডলের গঠন ও উপাদান। বায়ুমণ্ডলের পরিচিতি বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত প্রায় 5 × 10⁻15 টন বা 5 × 10⁻18 কেজি। চাপ আছে ভূপৃষ্ঠের উপর প্রতি বর্গ ইঞ্চিতে 14.7 পাউন্ড বা প্রতি বর্গ সেন্টিমিটার হচ্ছে 1.033 কেজি। বায়ুমণ্ডলের সংযুক্তি নাইট্রোজেন 18.09%, অক্সিজেন হচ্ছে 20.71%, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.03%, আর্গন হচ্ছে 0.80%, অন্যান্য হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, মিথেন, ওজোন, জলীয় বাষ্প 0.37%। নাইট্রোজেন 78.09%, অক্সিজেন হচ্ছে 20.94%, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.033%, অন্যান্য হচ্ছে পানি বাষ্প, নিষ্ক্রিয় গ্যাসীয় সমূহ, নাইট্রোজেন, সালফারের বিভিন্ন গ্যাসের মিশ্রণ। বিশেষ তথ্য: বায়ুমণ্ডলের প্রায় 97% অবস্থান হলো ভূপৃষ্ঠ থেকে মাত্র 30 কিলোমিটার মধ্যে। বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় মিশ্রণ থেকে ভূপৃষ্ঠ হতে 1 কিলোমিটার পরিসরের 20% গ্যাসীয় মিশ্রণ থেকে 30 কিলোমিটার ব্যাপী অঞ্চলে। তারপর হচ্ছে এরোসোল সংজ্ঞা: বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প এবং জৈব লবণ কণার এরোসোল বলে। অবদান হচ্ছে এরোসোলের দুটি লবণ কণিকা, পলেন, কয়লার গুঁড়া, ধোঁয়া, অগ্নেয়গিরির ছাই, উল্কা ইত্যাদি প্রভৃতি থাকে। বায়ুমণ্ডলের ভর এবং গ্যাসের সংযুক্তির ভিত্তিতে এবং তাপমাত্রার ক্রম অনুসারে গ্যাসের সংযুক্তির ভিত্তিতে হচ্ছে সমমণ্ডল, সমমণ্ডল, তারপর হচ্ছে তাপের ক্রম অনুসারে আবার 4 ভাগে ভাগ করা যায়। তারপর ট্রপোমণ্ডল হচ্ছে আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রক, তারপর হচ্ছে স্ট্রেটোমণ্ডল, জলীয় বাষ্প থাকে না, তারপর হচ্ছে মেসোমণ্ডল, তারপর হচ্ছে তাপমণ্ডলকে 2 ভাগে ভাগ করা যায়। উপরের অংশ হচ্ছে আয়নমণ্ডল এবং নিচের অংশ হচ্ছে এক্সোস্ফিয়ার বা ম্যাগনেটোস্ফিয়ার। মেসোস্ফিয়ার ও হেটারোস্ফিয়ারের মধ্যে তুলনা: হোমোস্ফিয়ারের ভূপৃষ্ঠ হতে উচ্চতা হচ্ছে প্রায় 50 কিলোমিটার এবং হেটারোস্ফিয়ার এর ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে 85 কিলোমিটার উপরে। তারপর হচ্ছে হেমোস্ফিয়ারের গ্যাসের সংযুক্তি হচ্ছে সমসাময়িকভাবে মোটামুটি স্থির থাকে। হেটারোস্ফিয়ারের ক্ষেত্রে গ্যাসের সংযুক্তি হচ্ছে অসমসত স্থির। তারপর হচ্ছে হোমোস্ফিয়ারের ক্ষেত্রে গ্যাসীয় উপাদান হচ্ছে 98% নাইট্রোজেন, 71% অক্সিজেন এবং 1% আর্গন সমূহ। অন্যান্য গ্যাস হেটারোস্ফিয়ারের গ্যাসীয় উপাদান হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান গ্যাস ও হয়। তারপর হচ্ছে হোমোস্ফিয়ারে তাপীয় পরিবর্তন ঘটে, কিন্তু হেটারোস্ফিয়ারের ক্ষেত্রে তাপীয় পরিবর্তন ঘটে না। তারপর হচ্ছে গ্যাসের অন্তর্ভুক্ত স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার। হেটারোস্ফিয়ারের ক্ষেত্রে অন্তর্ভুক্ত স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার এবং হচ্ছে এক্সোস্ফিয়ার। হেটারোস্ফিয়ারের মুখ্য উপাদান হচ্ছে হি সেড নো। হিতে হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন এবং নোতে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এবং ও। তারপর হচ্ছে বিশ্বমণ্ডলের স্তর: পারমাণবিক নাইট্রোজেন স্তর হচ্ছে 85 থেকে 200 কিলোমিটার। তারপর হচ্ছে পারমাণবিক অক্সিজেন স্তর হচ্ছে 200 থেকে 180 কিলোমিটার। হিলিয়াম স্তর হচ্ছে 100 থেকে 3500 কিলোমিটার। তারপর হচ্ছে হাইড্রোজেন স্তর হচ্ছে 3500 থেকে 10,000 কিলোমিটার। বায়ুমণ্ডলের 4টি স্তরের বিস্তৃতি: তাপমাত্রা পরিবর্তন। ট্রপোস্ফিয়ার হচ্ছে ক্ষুব্ধমণ্ডল, তারপর হচ্ছে 15 কিলোমিটার থেকে 17 থেকে 18 কিলোমিটার এবং তাপমাত্রা হচ্ছে ক্রমে হ্রাস পেয়ে প্রায় 33 থেকে -33 থেকে 112 কিলোমিটার, 760 থেকে 100 মিলিমিটার মার্কারি। তার হচ্ছে বিলেপন হার ধনাত্মক। অক্সিজেনের রূপ হচ্ছে আণবিক অক্সিজেন। তারপর স্ট্রাটোস্ফিয়ার শান্তমণ্ডল 15 থেকে 50 কিলোমিটার অথবা 18 থেকে 50 কিলোমিটার, ক্রমে বৃদ্ধি পেয়ে 5 ডিগ্রি সেলসিয়াস 50 কিলোমিটার কমতে থাকে এবং হচ্ছে বিলেপন হার হচ্ছে ঋণাত্মক হাজার স্তর যেমন ওজন। মেসোস্ফিয়ার বিস্তৃতির ক্ষেত্রে হচ্ছে 50 থেকে 25 কিলোমিটার এবং হচ্ছে তাপমাত্রা হচ্ছে ক্রমে হ্রাস পেয়ে -93 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 30 কিলোমিটার। তারপর হচ্ছে চাপ হচ্ছে কমতে থাকে বিলেপন হারের ক্ষেত্রে ধনাত্মক হাজার স্তরের ক্ষেত্রে। অক্সিজেনের চাপ হচ্ছে পারমাণবিক। থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে বিস্তৃতি হচ্ছে 85 থেকে 500 কিলোমিটার এবং তাপমাত্রা হচ্ছে ক্রমে বৃদ্ধি পেয়ে +487 থেকে 12787 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হচ্ছে কমতে থাকে। তার হচ্ছে বিলেপন হার হচ্ছে ঋণাত্মক হাজার স্তর। তারপর হচ্ছে অক্সিজেনের উপর আয়নিক। তারপর হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হলেও ট্রপোমণ্ডলের সীমানায় তা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস তার কমা থেকে বায়ুমণ্ডলের স্তর সমবশিষ্ট। ট্রপোস্ফিয়ারের ক্ষুদ্রমণ্ডল, তারপর হচ্ছে বৃষ্টিপাত, শিশির কুয়াশা, ঝড় সব এই স্তর উঠে থাকে। তারপর হচ্ছে আবহাওয়া মণ্ডল ও জলবায়ু নিয়ন্ত্রণ করে। বিমান চলাচল স্ট্রাটোস্ফিয়ার শান্তমণ্ডল, তারপর হচ্ছে কোনো জলীয় বাষ্প থাকে না, তাই ঝড় বৃষ্টিও থাকে না, যেটা বিমান চলাচল করে। বায়ুমণ্ডলের বেশিরভাগ ওজন এই স্তরে থাকে। মেসোস্ফিয়ার, তারপর হচ্ছে বায়ুমণ্ডলের শীতকাল অবস্থিত হচ্ছে এই স্তরে ওজন থাকে না। তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার, তারপর হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত। সৌর আলোর সৌর শোষণ করে থাকে। তারপরে হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম
প্রধানত থাকে থার্মোস্ফিয়ারের নিচের অংশ এখানে হেভি সেট স্তর এই স্তর বেতারের তরঙ্গকে প্রতিফলিত করে। থার্মোস্ফিয়ার বিভাগে আয়নমণ্ডল, তারপর আয়নোস্ফিয়ার, তারপর বিভিন্ন স্কেলের ধনাত্মক আয়ন যেমন হচ্ছে নাইট্রোজেন আয়ন, অক্সিজেন আয়ন, তারপর অক্সিজেন আয়ন, তারপর নাইট্রোজেন আয়ন, তারপর হাইড্রোজেন আয়ন, হিলিয়াম আয়ন ইত্যাদি থাকে। এই অঞ্চলে মেরুজ্যোতি সৃষ্টি হয়ে থাকে। এক্সোস্ফিয়ার হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম, তারপর হচ্ছে পরিমাণ বেশি থাকে। চৌম্বক মণ্ডল, তারপর হচ্ছে বায়ুমণ্ডলের ঘিরে প্রোটন ইলেকট্রন ও চৌম্বকের ক্ষেত্রে সৃষ্টি হয়ে থাকে, যারা না অজানা। ট্রপোস্ফিয়ার, ট্রপোবিরোধী, ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী বায়ুর পাতলা স্তর, স্ট্রাটোপোস এবং স্ট্রাটোবিরোধী, তারপর স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের মধ্যবর্তী বা পাতলা স্তর, মেসোস্পোস, তারপর হচ্ছে মেসোবিরোধী, এই মেসোস্ফিয়ার, তারপর হচ্ছে থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী বাহিরা পাতলা স্তর, তারপর হচ্ছে বিলোপন হওয়া লেফট সাইডের, তারপর হচ্ছে বায়ুমণ্ডলের উদয় হইতে তাপমাত্রার পরিবর্তন। কোনো কোনো আবহাওয়া এবং জলবায়ুর নিয়ামকসমূহ হচ্ছে বায়ু প্রবাহ, কুয়াশা, শিশির, তারপর হচ্ছে তুষারপাত, বায়ুর আর্দ্রতা, জলীয় বাষ্প, মেঘ, বৃষ্টিপাত, ঝড়, জলোচ্ছ্বাস, বিশেষ তথ্য। সাধারণত প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের ঘনত্ব অধিক হ্রাস পায়। বায়ুমণ্ডলের চাপ 15 কিলোমিটার উচ্চতায় প্রায় হচ্ছে 100 কিলোমিটার মার্কারি এবং 80 কিলোমিটারের উপরে মাত্র 310 হয়ে থাকে। ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোনো স্তরে বাধা পেয়ে পৃথিবীতে ফিরে আসে। আয়নোস্ফিয়ার সূর্যের অতিবেগুনি রশ্মি এই শোষণ করতে পারে নিচের কোনটি? ওজোন, তারপর হচ্ছে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত? 78 থেকে 79%। তা হচ্ছে বায়ুমণ্ডলের তাপ অপরিবাহী সৃষ্টির কারণে পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা নিম্নে কত ডিগ্রি সেলসিয়াস? সি হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিশেষত ঘূর্ণিঝড় ও সৃষ্টিতে বিভিন্ন নিয়ামকের প্রভাব, তাপমাত্রা, চাপ, তারপর হচ্ছে বায়ুর ঘনত্ব, সামুদ্রিক জলীয় বাষ্পের অবস্থা। ঘূর্ণিঝড়ের সৃষ্টির কারণ হচ্ছে গভীর সমুদ্রের পানিতে উচ্চ তাপমাত্রা এবং সমুদ্রের নিম্নচাপ সৃষ্টির কারণে সাধারণত সাইক্লোন সৃষ্টি হয়ে থাকে। পানির তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটের বেশি হতে হয়। ঘূর্ণিঝড়ের প্রকারভেদে সমুদ্রের ঘূর্ণিঝড় সাইক্লোন, হ্যারিকেন অথবা টাইফুন বলে। ওই স্থলভাগে সৃষ্ট ঘূর্ণিঝড়, টর্নেডো এবং কালবৈশাখী ঝড় নামে পরিচিত। বায়ুর গতিবেগ ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে বাতাসের গতি ঘন্টায় 120 কিলোমিটার থেকে 360 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ক্রান্তীয় ঘূর্ণিঝড় নিরক্ষীয় রেখার থেকে উত্তর দিকে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের তারপর ঘূর্ণিঝড় সংঘটিত হয়ে থাকে। ক্রান্তীয় ঘূর্ণিঝড় হচ্ছে এক্ষেত্রে বায়ুর গতিবেগ কমপক্ষে 63 কিলোমিটার পার ঘন্টা হয়ে থাকে। তারপর হচ্ছে অঞ্চল ভিত্তিক এবং মৌসুমী ঘূর্ণিঝড়। ভারতের মহাসাগরীয় অঞ্চল হলে হচ্ছে সাইক্লোন এবং জাপানের উপকূলে হচ্ছে টাইফুন, তারপর হচ্ছে ফিলিপাইনে হচ্ছে টাইফুন বা বাকিও, মেক্সিকো উপকূলে হচ্ছে হ্যারিকেন এবং অস্ট্রেলিয়ার উপকূলে হচ্ছে সাইক্লোন। জানা না অজানা তার হচ্ছে পূর্বলি বায়ু, ট্রপিক্যাল রিজিয়ন যে বায়ু প্রবাহ দিবাভাগে 20 কিলোমিটার বেগে চলে তাদেরকে পূর্বলি বায়ু বলা থাকে। সুপার সাইক্লোন এবং বাতাসের গতি হচ্ছে 280 কিলোমিটার পার হাওয়ার এর বেশি হলে সুপার সাইক্লোন সৃষ্টি হয়ে থাকে। গ্যাসের বৈশিষ্ট্য অসংখ্য স্থিতিস্থাপক গোলাকার ও অতি ক্ষুদ্র কণার সমস্যা গঠিত হয়ে থাকে। সমস্যাত্মক মিশ্রণ তৈরি করে নিঃস্ব কোনো চাপ নেই। তারপর হচ্ছে নিঃস্ব আকার, আকৃতি ও আয়তন, তারপর আপেক্ষিক আয়তন এবং তরল ও কঠিন পদার্থের চেয়ে অনেক বেশি হয়ে থাকে। আন্তঃআণবিক ফাঁকা স্থান খুব বেশি হয়ে থাকে। আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বলে চলে। আন্তঃআণবিক আকর্ষণ বল অপেক্ষা অনুসময় স্থানান্তর গতি অধিক হয়ে থাকে। গ্যাসের সচলতা অত্যন্ত বেশি হয়ে থাকে। গ্যাস খুবই সংকোচনীয়, এবং প্রসারশীল। তাপমাত্রা বৃদ্ধি পেলে গতিশক্তি বৃদ্ধি পায়। গ্যাসের চলরাশি, মৌল সংখ্যা, আয়তন এবং চাপ ও তাপমাত্রা। গ্যাসের আয়তন, চাপ ও তাপমাত্রার একক রাশি হচ্ছে আয়তন প্রকাশ হচ্ছে বি এবং এসে একক হচ্ছে মিটার কিউব বা ডিএম কিউব বা হচ্ছে সেন্টিমিটার কিউব বা লিটার বা মিলিলিটার। বিভিন্ন একক সম্পর্ক 1 মিটার কিউব যেগুলো হচ্ছে 10⁶ সেন্টিমিটার কিউব, 10⁻³ ডেসিমিটার কিউব, 10⁻³ লিটার, 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 মিলিলিটার, 1000 সেন্টিমিটার কিউব। চাপ পি নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল, না এটি ইজ ইকুয়াল টু 76 মিলিমিটার মার্কারি, তারপর 101.325 কিলো প্যাসকেল, 101.325 গুণ 10⁻³ প্যাসকেল, 760 টর ইজ ইকুয়াল টু 1 বার। 1 টর ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মিলিমিটার মার্কারি। 1 মিলিমিটার মার্কারি ইজ ইকুয়াল টু 15 PSI।
চাপা বি ইকুয়াল টু হচ্ছে এস একক হচ্ছে লিটার পার মিটার স্কয়ার বা প্যাসকেল। প্যাসকেল তো হচ্ছে 1 atm ইকুয়াল টু, তারপর হচ্ছে তাপমাত্রা প্রকাশ হচ্ছে টি, তারপর হচ্ছে এসআই একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে কেলভিন। প্রমাণ তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 383 কেলভিন। তারপর হচ্ছে কক্ষ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 298 কেলভিন। তারপর হচ্ছে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন বা ওকে বা হচ্ছে 200-273.15 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসের মোলার আয়তন প্রকাশের পদ্ধতি প্রমাণ অবস্থা সমূহ। তাপমাত্রার ক্ষেত্রে এসটিপির পদ্ধতির ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 273 কেলভিন অপরদিকে। এসটিপির পদ্ধতির ক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। তারপর হচ্ছে চাপ এসটিপি পদ্ধতি হচ্ছে 1 atm, তারপর হচ্ছে 101.3 দিব হচ্ছে কিলো প্যাসকেল। এসটিপির পদ্ধতির ক্ষেত্রে 100 কিলো প্যাসকেল। তারপর হচ্ছে এসটিপির পদ্ধতির ক্ষেত্রে আয়তন হচ্ছে 65.414 লিটার পার মোল, তারপর হচ্ছে 24.97 লিটার পার মোল। কোনটি কক্ষ তাপমাত্রা? এ 298 কেলভিন। সাধারণ তাপমাত্রা নাইট্রোজেন একটি হচ্ছে এ গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় সূত্রসমূহ হচ্ছে প্রধান গ্যাসীয় সূত্রসমূহ হচ্ছে বলের সূত্র। আবিষ্কার হচ্ছে রবার্ট বয়েলস, তারপর হচ্ছে 1660 সালে, আলবার্ট ইসার 1662 সালে। তারপর হচ্ছে চার্লসের সূত্র আবিষ্কার হচ্ছে চার্লস এবং 1787 সালে। তারপর হচ্ছে অ্যাভোগাড্রোর তত্ত্ব হচ্ছে এমডি অ্যাভোগাড্রো, তারপর হচ্ছে 1811 সালে। তারপর হচ্ছে গিয়ে-লুসাকের চাপের সূত্র হচ্ছে গিয়ে-লুসাক 1802 সালে। গ্যাস আয়তন সংযোগ সূত্র গিয়ে-লুসাক এবং হচ্ছে গ্যাসের মিশ্রণের ডাল্টন চাপ সূত্র জন ডাল্টন 1802 সালে। তারপর হচ্ছে গ্রামের ব্যাপন সূত্র থমাস গ্রাহাম 1829 সালে, 1846 সালে। বলের সূত্র স্থির তাপমাত্রা অনুসারে নির্দিষ্ট তাপমাত্রা, ভরের এবং আয়তন এবং গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তারপর হচ্ছে কি গাণিতিক প্রভাব স্থির তাপমাত্রা পি সমানুপাতিক 1/p, তারপর হচ্ছে পি ইকুয়াল টু কে বাই পি, তারপর হচ্ছে পি ইকুয়াল টু কে। সূত্রের প্রযোজ্যতা উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে সাপেক্ষে সেই মোটামুটিভাবে বলের সূত্র মেনে চলে। সীমাবদ্ধতা অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, H2S, সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাসের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হয় না। অনুসিদ্ধান্ত: স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ঘনত্ব ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক হয়। P1/P2 = D1/D2। তারপর হচ্ছে সূত্র লেখো। P বনাম P লেখচিত্র হচ্ছে অধিবৃত্ত বা হচ্ছে প্যারাবোলা। B বনাম P1/P লেখচিত্র হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। PB বনাম P হচ্ছে x অক্ষের সমান্তরাল। তারপর হচ্ছে বলের সূত্র এই তিন ধরনের লেখক সমষ্টি লেখা বা আয়তন বলে। তা হচ্ছে ম্যাথমেটিক্স বলের সূত্র সংক্রান্ত প্রশ্ন। এসটিপিতে একটি গ্যাসের আয়তন হচ্ছে 50 সেন্টিমিটার কি তাপমাত্রায় উক্ত গ্যাসের তার চাপ অর্ধেক করা হলে আয়তন কত হবে? সমাধান হচ্ছে বয়লের সূত্রের মধ্যে বিষয় অনুপাতি হচ্ছে 1/p, তার হচ্ছে উল্টে দিলেই হবে। তার হচ্ছে খেয়াল করো এখানে চাপ অর্ধেক করা হয়েছে, সেহেতু আয়তন দ্বিগুণ হয়ে গেছে। সুতরাং পরিবর্তিত আয়তন 150 × 2 = 300 সেন্টিমিটার কিউব। চার্লস বা হচ্ছে গেলুসাকের সূত্র সূত্রের বিক্রিতি চাপে তারপর নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলে হ্রাস হলে গ্যাসের আয়তন তা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণীত আয়তনের 1/73 অংশ বৃদ্ধি বা হ্রাস হয়। তারপর স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বা পরম তাপমাত্রা সমানুপাতিক হয়ে থাকে। গাণিতিক প্রকাশ হচ্ছে VT = P naught প্লাস P naught T। এই বৈদ্যুতিক তাপ হচ্ছে বা হচ্ছে সমানুপাতিক T। গ্যাসের তাপ প্রতিসরাঙ্ক V naught বাই 273 মানকে গ্যাসের তাপ প্রসারাঙ্ক বা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন বলে এবং এক আলফা দ্বারা সূচিত করা হয় থাকে। VT হচ্ছে P naught প্লাস আলফা T। তারপর হচ্ছে সূত্র লেখো। মূলবিন্দুগামী সরলরেখা যখন তাপমাত্রা একক কেলভিন তখন সরলরেখার তার ঢাল P naught T বাই 273 যখন তাপমাত্রার উপর একক সেলসিয়াস। তারপর হচ্ছে এগুলোকে সমচাপী রেখা বা আয়তন বলা হয় থাকে। অনুসিদ্ধান্ত: স্থির চাপে কোনো গ্যাসের ঘনত্ব এবং ওই গ্যাসের কেলভিন তাপমাত্রার ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের চাপ ঘনত্ব হ্রাস পায়। তারপর হচ্ছে T1/T2 = T1/T2 স্থির চাপে। তাপমাত্রার সাথে তার হচ্ছে মোলার আয়তনের পরিবর্তন। তারপর হচ্ছে অবস্থা হচ্ছে এসটিপিতে গ্যাসের মোলার আয়তন না তার হচ্ছে 22.414 22.46। তারপর হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস 1 atm চাপে গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.24.040 লিটার। তারপর হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এসটিপিতে গ্যাসের মোলার আয়তন হচ্ছে 24.57। তারপর হচ্ছে বড় শূন্য তাপমাত্রা সংজ্ঞা: যে তাপমাত্রা কোনো গ্যাসের আয়তন বা তাত্ত্বিকভাবে শূন্য হয়ে থাকে মান -273 বা হচ্ছে 0 কেলভিন বা হচ্ছে -459 ফারেনহাইট। তার তাৎপর্য -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন পরিমাপ করা যায় না। সেই তাপমাত্রায় তারপর হচ্ছে সকল পদার্থের ক্ষুদ্রতম কতগুলো স্থির থাকবে, তারপর হচ্ছে গ্যাসের গতি শূন্য থাকবে।
বিশেষত উইলিয়াম থমসন, লর্ড কেলভিন, তারপর হচ্ছে পরম তাপমাত্রার স্কেল উদ্ভাবন করেন। তারপর হচ্ছে পরীক্ষামূলক পদ্ধতি মানে 200 ডিগ্রি সেলসিয়াস এবং কোনো তাপমাত্রা গ্যাসের আয়তন পরিমাপ করা যায় না। গেলসের চাপের সূত্রের বিপরীতে স্থির আয়তনে তারপর হচ্ছে পি নির্দিষ্ট পরিমাণে, তারপর হচ্ছে এন কোনো গ্যাসের তাপমাত্রা পি এবং গ্যাসের তাপমাত্রার সর্বাধিক হয়ে থাকে গ্যাসের প্রকাশ্যে পি সমানুপাতিক টি এবং এন পি স্থির থাকে। তারপর হচ্ছে পি ইকুয়াল টু টি এই, তারপর হচ্ছে পি বাই টি ইকুয়াল হচ্ছে কে। সূত্র লেখা আইসোবার বা হচ্ছে সমাধানের লেখা, তারপর হচ্ছে অ্যাভোগাড্রোর তত্ত্ব। সূত্রের বিবৃতি এই তাপমাত্রা টি হচ্ছে আপে, তারপর হচ্ছে সমাধান পি, সকল গ্যাসে তারপর সমান সংখ্যক অণু থাকে, এন থাকে। গাণিতিক প্রকাশ, তারপর হচ্ছে পি সমানুপাতিক এন টি ও পি ধ্রুবক, তারপর হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, সকল পদার্থের আণবিক ভরে অণুর সংখ্যা এবং হচ্ছে গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা এবং হচ্ছে গ্রাম আয়নের সংখ্যা স্থির থাকে বা ধ্রুবক। এই সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা থাকে। বিশেষত বিজ্ঞানী মিলিগান এই ধ্রুবক সংখ্যা মহানায়ন নির্ণয় করে। এই সংখ্যাটিকে এন এর দ্বারা সূচিত করা হয় থাকে। এন এর মান হচ্ছে 6.023 × 10⁻23। আদর্শ গ্যাসের সমীকরণ পি ইকুয়াল টু একে গ্যাসের অবস্থার সমীকরণ বলা থাকে। বিভিন্ন রূপে প্রকাশ একমল গ্যাসের ক্ষেত্রে পি ইকুয়াল টু RT, তারপর হচ্ছে আণবিক ওজন, তারপর হচ্ছে বিশিষ্ট ডব্লিউ গ্রাম। ওজনের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে বিপি ইকুয়াল টু ডব্লিউ বাই এম RT, তারপর হচ্ছে টি ঘনত্ব বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে বি এম ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ বাই ভি RT, তারপর হচ্ছে ডিআরটি। তারপর হচ্ছে প্রয়োগ হচ্ছে আণবিক ভর নির্ণয়, গ্যাসের ঘনত্ব নির্ণয়, প্রস্তুত গ্যাসের ভর নির্ণয়, তারপর হচ্ছে অণুর সংখ্যা নির্ণয়। মোলার গ্যাসের ধ্রুবক, তার হচ্ছে সাধারণ একক হচ্ছে আর ইকুয়াল টু কাছে বার কেলভিন পার মোল। পদার্থ তাৎপর্য হচ্ছে চাপ স্থির রেখে এক মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে গ্যাসের আয়তন দ্বিপৃথিজনিত কারণে যে পরিমাণ কাজ হয়ে থাকে তাদেরকে গ্যাসের ধ্রুবক আর এর সমান হয়ে থাকে নজরে বিভিন্ন এককে হারের মান হচ্ছে 0.081, তারপর হচ্ছে লিটার এটিএম পার হচ্ছে পার কেলভিন পার মোল লিটার বাই একক, তারপর হচ্ছে 8.314 × 10⁻⁷ আর কে পার মোল পার কেলভিন, তারপর হচ্ছে 8.32 হচ্ছে পার মোল পার কেলভিন সিজিএস এককে, তারপর হচ্ছে 2 ক্যালোরি পার মোল পার কেলভিন, তারপর হচ্ছে 1.987 ক্যালোরি, তারপর হচ্ছে পার মোল পার কেলভিন। ক্যালোরি এককে 8.314, তারপর হচ্ছে মোল পার কেলভিন। এস এককে, তারপর হচ্ছে 2730 ফুটে, তারপর হচ্ছে 52 পার মোল পার কেলভিন। ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে পিএস এককে। বোল্টজম্যান হচ্ছে গাণিতিক প্রকাশ হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক ইকুয়াল টু কে ইকুয়াল টু হচ্ছে আর বাই এন এ। বিভিন্ন একক হচ্ছে সিজিএস এককে 1.38 × 10⁻16 আর পার কেলভিন পার মোল কিউল, তারপর হচ্ছে এস এককে 1.38 × 10⁻23 পার কেলভিন পার মোল কিউব। লিটার এটিএম কে, তারপর হচ্ছে 1.36 × 10⁻25 এটিএম পার কেলভিন পার মোল কিউল, তার হচ্ছে গ্রামের ব্যবহার সূত্র। সূত্রের বিকৃতি, স্থির তাপমাত্রা ও চাপে তারপর হচ্ছে কোনো গ্যাসের ব্যবহার আর এবং হচ্ছে উক্ত গ্যাসের ঘনত্বের তারপর হচ্ছে ডি বর্গমূল ব্যস্তানুপাতিক হয়ে থাকে। কেন্দ্রিক প্রকাশ সমানুপাতিক হচ্ছে 1/√d, তারপর হচ্ছে R1/R2 যেগুলো হচ্ছে T2/T1, তারপর হচ্ছে √d2/T1, তারপর হচ্ছে M2/M1। সূত্রের পক্ষে বিভিন্ন গ্যাসের আণবিক ভর নির্ণয়, তারপর হচ্ছে কোনো গ্যাসের মিশ্রণের উপাদান সময় পৃথকীকরণ বা গাঢ়ীকরণ। একই মৌলের বিভিন্ন আইসোটোপের পৃথকীকরণের অর্থ মৌলাইসিস প্রক্রিয়া, তারপর হচ্ছে খোলাখুলিতে মিথেন গ্যাসের উপস্থিতি নির্ণয়ে, তারপর হচ্ছে ব্যবহৃত সতর্কতা মিথেন গ্যাসের ব্যবহার ধর্ম পরীক্ষা করা হয় থাকে। নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের জ্বালানির রূপে ইউরেনিয়াম, তারপর হচ্ছে ধাতু UF6 গ্যাসে রূপান্তরিত করে ব্যাপন প্রক্রিয়ায় ইউরেনিয়াম 238 এবং ইউরেনিয়াম 235 আইসোটোপকে পৃথক করা হয়। UF6 235 এর ব্যাপন হার UF6 অপেক্ষা 1.0043 গুণ বেশি। অনুব্যাপন বা হচ্ছে নিঃসরণ সংজ্ঞা, চাপ প্রয়োগে ছোট ছিদ্রের পথে কোনো গ্যাস নির্গত বা বের হয়ে আসা একটা প্রক্রিয়া। তারপর হচ্ছে উদাহরণ হচ্ছে অ্যামোনিয়া সিলিন্ডারে যদি কোনো ছিদ্র থাকে তবে তা থেকে সজোরে অ্যামোনিয়া বের হয়ে আসবে। এটি ছিদ্রের ব্যাপনের মাধ্যমে ঘটে। সাইকেলের চাকা পাংচার হওয়ার ঘটনা। বৈশিষ্ট্য নিঃসরণ হলো অধিক চাপে প্রভাবে গ্যাসীয় অণুরা দ্রুত চালন প্রক্রিয়া, তারপর হচ্ছে প্রবহমান পদার্থ অর্থাৎ তরল গ্যাসের তার হচ্ছে সময় স্থানান্তর প্রক্রিয়া। গ্যাস পাত্রের ভেতরে, তারপর হচ্ছে বাইরে এবং চাপের পার্থক্যের কারণে নিঃসরণ প্রক্রিয়া ঘটে। নিঃসরণ একটি যান্ত্রিক ক্রিয়া, তার পাশে প্রয়োগ হচ্ছে যান্ত্রিক পরীক্ষা নির্ণয়। নিঃসরণ প্রণালী ব্যাপন প্রণালী সেই অপেক্ষা সুবিধাজনক এবং ব্যাপকতর। ব্যাপন ও নিঃসরণের মধ্যে তুলনা, প্রকৃতি হচ্ছে স্বতঃস্ফূর্ত উপমুখী এবং নিঃসরণের ক্ষেত্রে অস্বতঃস্ফূর্ত এবং একমুখী হয়ে থাকে। ব্যাপনের কারণ হচ্ছে ঘনত্বের পার্থক্য এবং নিঃসরণের কারণ হচ্ছে চাপের পার্থক্য। ব্যাপনের বায়ু চাপ হচ্ছে গ্যাসের ভেতরে এবং বাইরে থেকে একই চাপ থাকে। অপরদিকে নিঃসরণের ক্ষেত্রে গ্যাসের পাত্রের ভেতরে অধিক চাপ এবং গ্যাসের বাইরে কম চাপ বা ভ্যাকুয়াম অবস্থা থাকে। তারপর হচ্ছে ব্যাপনের ক্ষেত্রে দ্রুত গতি এবং ব্যাপনের ক্ষেত্রে মন্তর গতি। অপরদিকে
মিশ্রণের ক্ষেত্রে দ্রুত প্রক্রিয়া হয়ে থাকে, তারপর হচ্ছে ব্যাপনের ক্ষেত্রে হচ্ছে হুলে সুগন্ধ, তারপর হচ্ছে গ্যাসের দুর্গন্ধ বাতাসে ব্যাপন প্রক্রিয়া ছড়িয়ে পড়ে। অপরদিকে হচ্ছে মিশ্রণের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে গাড়ি চাকার টিউবের ছিদ্র পথে, তারপর হচ্ছে মিশ্রণ এবং প্রক্রিয়ায় তারপর হচ্ছে বাতাসে বের হয়ে যায়। ডালডালার আংশিক চাপ সূত্র বিবৃত হচ্ছে নিশ্চিত মাত্রায় নিশ্চিত আয়তনের পাত্রে রাখা বা পরস্পর তারপর হচ্ছে বিক্রিয়াহীন তারপর হচ্ছে দুই ঘাত হচ্ছে গ্যাসের একটি মিশ্রণের উপর চাপ মিশ্রণে উপস্থিত উপাদান গ্যাস সময় তারপর হচ্ছে আংশিক চাপের সমষ্টি সমান। সূত্রের প্রয়োগ হচ্ছে মিশ্রিত গ্যাসের চাপ নির্ণয়, তারপর সাধারণ গ্যাসের চাপ নির্ণয়। ম্যাট্রিক্স তারপর হচ্ছে আংশিক চাপ আকার বেশি হয়ে থাকে। একই চাপে তারপর হচ্ছে নিশ্চিত তাপমাত্রা একই আয়তনের চাপে 4 গ্রাম হিলিয়াম, তারপর 14 গ্রাম নাইট্রোজেন এবং 14 গ্রাম অক্সিজেন রয়েছে। কোনটির আণবিক চাপ সর্বোচ্চ হয়ে থাকে? সমাধান আংশিক চাপের সূত্র মতে আংশিক চাপ সমানুপাতিক হচ্ছে মোল সংখ্যা, তারপর হচ্ছে যার মোল সংখ্যা বেশি তার আংশিক চাপ বেশি হয়ে থাকে। আবার ভর ও আণবিক এম হলে W/N=W/M, এখানে N হিলিয়াম হচ্ছে 4/4 তারপর হচ্ছে N নাইট্রোজেন হচ্ছে 14/28 and অক্সিজেন হচ্ছে 14/32 হাফ। তারপর যেহেতু হিলিয়ামের মোল সংখ্যা বেশি হয়ে থাকে, সুতরাং হিলিয়ামের আংশিক চাপ সর্বোচ্চ হবে। কোনটি গ্যাসের গতিশক্তি শূন্য হবে? তারপর আছে গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের আণবিক গতিতত্ত্বের স্বীকার্যগুলো স্বীকার্য সমূহ হচ্ছে গ্যাসের গঠন। বর্ণনা যে কোনো গ্যাসে অণুরা অসংখ্য ক্ষুদ্র কণিকা যেমন হচ্ছে পরমাণু অথবা অণুর সমন্বয়ে গঠিত হতে পারে। তারপর হচ্ছে এসব কণিকা বা হচ্ছে অণু অত্যন্ত দ্রুত গতিতে সরলরৈখিক পথে তারপর হচ্ছে ইতস্তত সম্ভব হয়ে তারপর হচ্ছে ছোটাছুটি করে তারপর হচ্ছে গ্যাস অনুসময়ের আয়তন হবে। গ্যাসের অণুগুলোর মোট আয়তন তারপর হচ্ছে গ্যাসের অণু সমান পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। তারপর হচ্ছে গ্যাসের মোট আয়তনের অসংখ্য স্থানিক রাশি থাকে। তারপর হচ্ছে গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ। গ্যাসের অণুগুলোর মধ্যে হচ্ছে পারস্পরিক আকর্ষণ বিকর্ষণ নেই। তারপর হচ্ছে তারা পরস্পর প্রভাবমুক্ত স্বাধীন। আন্তঃ বিক্রিয়া সংঘর্ষ বা প্রকৃতি। গ্যাসের অণুগুলোর মধ্যে তারপর হচ্ছে পরস্পর থেকে পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষ ঘটে, তখন তারপর হচ্ছে সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়, অর্থাৎ গতিশক্তি অভ্যন্তরীণ বা হচ্ছে অণুশক্তিতে রূপান্তরিত হয় না। নিশ্চিত তাপমাত্রা T এবং হচ্ছে গ্যাসের অণুগুলোর মোট শক্তি K স্থির থাকে। যেকোনো দুটো সংঘর্ষের মধ্যবর্তী পথ সরলরৈখিক হয়ে গ্যাসের চাপ ও বিরাম স্থিতিস্থাপক সংঘর্ষের মাধ্যমে হচ্ছে গ্যাসের দ্বারা দেয়ালের প্রতি ক্ষেত্র বলে। তারপর হচ্ছে গ্যাসের অণুগুলোর মাধ্যমে প্রকৃত বলকে গ্যাসের চাপ বলা হয়ে থাকে। তারপর হচ্ছে গ্যাসের গতির অণুশক্তি। গ্যাসের অণুগুলোর গতিশক্তি এবং হচ্ছে কেলভিন তাপমাত্রা সমানুপাতিক হয়ে থাকে। বিশেষ তত্ত্ব আদর্শ গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ PV=1/3 M1 স্কয়ার। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রতিষ্ঠাটি সমীকরণ করেন বিজ্ঞানী গ্লসিয়াস। গ্যাসের গতিশক্তি 1 মোল গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি E=3/2RT। তারপর হচ্ছে মোল গ্যাসের ক্ষেত্রে অণুর গতিশক্তি E=3/2 NRT। তারপর হচ্ছে 3/2 × PP। তারপর হচ্ছে একটি অণুর গতিশক্তি E=3RT/2 Na। আণবিক গতিশক্তি তারপর সংঘর্ষ গতিশক্তি। আণবিক সংঘর্ষ তারপর হচ্ছে দুটি অণু তারপর হচ্ছে দুটি সম্ভাব্য ন্যূনতম দূরত্বে, তারপর হচ্ছে এদের মধ্যে বিকর্ষণের কারণে তারপর হচ্ছে বিপরীত দিক থেকে তারপর হচ্ছে সংঘর্ষের বেশি হচ্ছে প্রতিটি আণবিক সংঘর্ষকালে উভয় কেন্দ্র উপস্থিত ন্যূনতম দূরত্ব তারপর হচ্ছে ঘনমুক্ত অবস্থায় দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে গড় মান। তারপর হচ্ছে সংঘর্ষের বেশের মান হচ্ছে সংঘর্ষের ব্যাসের গ্যাসের থেকে বড় হয়ে থাকে। তারপর হচ্ছে অধিকাংশ গ্যাসের আণবিক ব্যাসের ক্ষেত্রে 2 অ্যাংস্ট্রম এবং 2 × 10⁻10 এর কাছাকাছি চলে আসে। তারপর অপরদিকে সংঘর্ষের ব্যাসের তাপমাত্রা 2 অ্যাংস্ট্রম থেকে 4 অ্যাংস্ট্রমের মধ্যে থাকে বেশি থাকে। সংঘর্ষকালীন দুটি অণুর মধ্যে তারপর হচ্ছে আণবিক সংঘর্ষের বাতাসের বেশি হয়ে থাকে এবং বেশি নিকটে আসতে পারে না। গ্যাসের গতিবেগ এই গ্যাসের বিভিন্ন প্রকারের তারপর হচ্ছে গতিবেগ ম্যাক্সওয়েল প্রদান করেন। বর্গমূল বর্গবেগ আরএমএস বেগ C হচ্ছে √3r/m। তারপর হচ্ছে গ্যাসটির আণবিক ভর তারপর হচ্ছে সাধারণ গড় বেগ বা হচ্ছে গড় গতিবেগ C ভার হচ্ছে √8RT/m। তারপর হচ্ছে সম্ভাব্যতম বেগ √2RT/m। তারপর হচ্ছে বিভিন্ন গতিবেগের অনুপাত হচ্ছে আরএমএস বেগ তারপর হচ্ছে গড় গতিবেগ সম্ভাব্য বেগ AC bar/c × C হচ্ছে 1 তারপর হচ্ছে 1.12 তারপর হচ্ছে 1.22। তারপর হচ্ছে বিশেষত গড় বেগের মান থেকে আরএমএস বেগের মান বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে হাইড্রোজেনের বর্গমূল গড় বর্গবেগ। তারপর হচ্ছে গতিবেগ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তারপর হচ্ছে 1920.12 মিটার/সেকেন্ড। অক্সিজেন ও নাইট্রোজেন অণুর গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ এবং সেকেন্ডে হচ্ছে 500 মিটার। তারপর হচ্ছে নির্দিষ্ট একটি ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা নির্ভর করে তার কোন বৈশিষ্ট্যের উপরে।
তাপমাত্রা, তারপর হচ্ছে দুটি গ্যাসের গতিশক্তি কখনো সমান হয় যদি যদি তাপমাত্রা সমান হয়ে থাকে, তারপর হচ্ছে নির্দিষ্ট পরিমাণ আবর্তন শক্তি নির্ভর করে হচ্ছে তার তাপমাত্রার উপরে, তারপর হচ্ছে নিচের কোনটি গতিতত্ত্বের জন্য সঠিক হয়ে থাকে। বি, অণুগুলোর ক্রমগতিতে গতিশীল হতে থাকে অভাবে, তারপর হচ্ছে নিচের কোনটি সত্য নয়। বি হচ্ছে গ্যাসের অণু সময় তার মোটা প্রকৃত আয়তনের এবং গ্যাসের পাত্রের আয়তনের কাছাকাছি হয়ে থাকে। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস হচ্ছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের তুলনা। সংজ্ঞা: আদর্শ গ্যাসের সংজ্ঞা হচ্ছে যে সকল গ্যাসে তারপর হচ্ছে সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রসমূহ মেনে চলে। বাস্তব বা অনাদর্শ গ্যাস হচ্ছে আন্তর্বিক আকর্ষণ বা হচ্ছে পরিবর্তনশীল আয়তন বাস্তবে যে সব গ্যাসে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন গ্যাস পাওয়া যায়, তারপর হচ্ছে আণবিক আকর্ষণ অনুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। তারপর হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে অনুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল বিদ্যমান থাকে। অনুসমূহের আদর্শ গ্যাসের অনুসমূহের আয়তনের ক্ষেত্রে অনুসমূহের মোটা আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য হয়ে থাকে, তাই হিসাবে গণনা করা হয়ে থাকে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে তারপর হচ্ছে অনুসমান মোট আয়তন গ্যাসের দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য হয়ে থাকে, তাই হিসাবে গণনা করা হয়ে থাকে। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ P=NRT। বাস্তব আদর্শ গ্যাস মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাস মেনে চলে না। ওদিকে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আবর্তন শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়। তারপর হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তনের উপর নির্ভরশীল। তারপর হচ্ছে বাস্তব গ্যাসের সংকোচনের গুণাঙ্ক মান হচ্ছে 1। তারপর হচ্ছে মান হাইড্রোজেন, হিলিয়ামের বেলায় 1 অপেক্ষা বেশি হয়ে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ও মিথেনের ক্ষেত্রে এর চেয়ে কম হয়ে থাকে। ভ্যান ডার ওয়ালস হোল সমীকরণ, তারপর হচ্ছে P²A/V²A = V এই সমীকরণে তারপর হচ্ছে এ চাপ সংযোজতার ফলে ফ্যাক্টর এবং বি এবং হচ্ছে আয়তনের সংশোধন ফ্যাক্টর। সংকোচনশীলতা গুণাঙ্ক সংজ্ঞা: তারপর হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক বা হচ্ছে ফিশন এবং প্রকৃতপক্ষে তাদের মোলার আয়তন ও আদর্শ গ্যাসের মোলার আয়তনের অনুপাতকে প্রকাশ করে। তারপর হচ্ছে প্রকাশ হচ্ছে কেজি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে J=1, তারপর হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন এই গ্যাসের ক্ষেত্রে J=1, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে J=1। তারপর হচ্ছে সংজ্ঞা: অ্যাভোগাড্রো বক্ররেখ। বিজ্ঞানী অ্যাভোগাড্রো কিন্তু বাস্তব গ্যাসের আয়তনের তুলনা এবং ব্যাখ্যার জন্য নিশ্চিত তাপমাত্রা এবং হচ্ছে চাপ গ্যাসের আয়তন এবং পরিমাপ করে পিভি এর মান নির্ণয় করে এবং পিভি এর বিন্দুপাত করে। পিভি এর পরিবর্তনের সূচক গ্রাফ অঙ্কন করে এক্ষেত্রে অঙ্কিত রেখাকে অ্যাভোগাড্রো বক্ররেখা বলে। সিদ্ধান্তসমূহ: আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের তার বিচ্যুতির থেকে প্রকৃতির উপর নির্ভর নয় এবং তাপমাত্রার উপর নির্ভর করে। সাধারণভাবে গ্যাসের উপর প্রযুক্ত চাপে যত বেশি হয়ে থাকে আদর্শ আচরণ তত বেশি বিচ্যুতি ঘটায়। অ্যাভোগাড্রো বক্ররেখার প্রকারভেদ। তুলনীয় বিষয়ে উদাহরণ হচ্ছে প্রথম তুলনায় লেখা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, তারপর দ্বিতীয় তুলনায় লেখা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, হচ্ছে নাইট্রোজেন। পিভি এর মান হচ্ছে চাপ বৃদ্ধির সাথে সাথে ক্রমাগত বাড়ে, চাপ বৃদ্ধির সাথে সাথে ক্রমাগত কমতে থাকে। প্রচুর মাত্রা প্রথম ধরনের লেখার ক্ষেত্রে কম হলেও দ্বিতীয় ধরনের লেখার ক্ষেত্রে বেশি হয়ে থাকে। লেখচিত্রের প্রকৃতি প্রথম ধরনের লেখার ক্ষেত্রে সরলরেখা হলে দ্বিতীয় ধরনের লেখার ক্ষেত্রে বক্ররেখা হয়ে থাকে। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ প্রদর্শনের শর্ত: সাধারণত উচ্চ তাপমাত্রায় ও নিম্ন চাপের অধিকাংশ সুবিধা এবং হচ্ছে অধিকাংশ বাস্তব গ্যাসের মোটামুটি আদর্শ গ্যাসে এবং হচ্ছে মোট চলে, যদিও বাস্তব গ্যাসে আদর্শ এবং হচ্ছে সামান্য বিচ্যুতি দেখায়। তারপর হচ্ছে যে সমস্ত বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসে আচরণ করে তাদেরকে বলয় তাপমাত্রা বলা হয়ে থাকে। যে গ্যাসের ঘনীভবন তাপমাত্রা এবং তরলের স্ফুটনাঙ্ক যত এই এসটিপি থেকে দূরে যেতে থাকে বিচ্যুতির মান তত বেশি থাকে -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 5 atm চাপে কোনো গ্যাসের আদর্শ অবস্থা হতে সর্বোচ্চ বিচ্যুতি করে পারস্পরিক রূপান্তরের জাদু হচ্ছে আদর্শ গ্যাস। বাস্তব গ্যাসের সূত্র মেনে চলে হচ্ছে ডি খুব উচ্চ তাপমাত্রায়। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের বাস্তবিক সংক্রান্ত কোনটি ভুল হয়ে থাকে: নাইট্রোজেন, অক্সিজেন গ্যাস হচ্ছে আদর্শ গ্যাসে, তারপর হচ্ছে গ্যাসে সিলিন্ডারজাতকরণ ও তরলীকরণ। গ্যাসের সিলিন্ডারজাতকরণ এবং গ্যাস সূত্র তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাসকে তরল চাপা প্রক্রিয়াকে সংকুচিত করে সিলিন্ডারজাত এবং হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় থাকে। সিলিন্ডারে এলপি গ্যাসের তারপর হচ্ছে প্রতিটি ক্ষেত্রে গ্যাসের সূত্রের প্রয়োগের ক্ষেত্রে সুযোগ নেই। সিএনজি সিলিন্ডার ঘোরানো গ্যাসের বেলাতে হচ্ছে আদর্শ সূত্র প্রয়োগ করা হয়ে থাকে। এলপি গ্যাসের ক্ষেত্রে 6 atm দ্বারা তরলীভূত করা হয়ে থাকে এবং সিলিন্ডারে ভর্তি করা হয়ে থাকে। তারপর সিলিন্ডারজাত গ্যাসের ব্যবহার, তারপর হচ্ছে রান্না চুলিতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার, এলপি গ্যাসের তরলীভূত এবং পেট্রোলিয়াম গ্যাসে ব্যবহার করা থাকে। মোটরযানের গ্যাসে সিলিন্ডার, সিএনজি ঘনীভূত প্রাকৃতিক গ্যাসে ব্যবহার করা থাকে। অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন গ্যাস এবং লোহা কাটা এবং হচ্ছে চূড়া করার কাছে ব্যবহৃত
ব্যবহৃত অ্যাসিড গ্যাস এবং সিলিন্ডার ভর্তি করা হয়ে থাকে। তারপর হচ্ছে ব্যালেন্স স্টিল ও ওয়েল্ডিং এর কাছে নিষ্ক্রিয় পরিশোষণ এবং হচ্ছে আর্গন গ্যাসের সিলিন্ডার ভর্তি করে ব্যবহার করা থাকে। যদি তাপমাত্রা যে তাপমাত্রা তার নিচে যে কোনো তাপমাত্রায় কোনো চাপে তারপর চাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়ে থাকে সেই নির্দিষ্ট পরিমাণ শক্তি গ্যাসীয় সন্ধি বয়সের সংকর প্রকার তাপমাত্রা বলা থেকে কয়টি গ্যাসের সন্ধি তাপমাত্রা হিলিয়াম হচ্ছে -247.9 পাঁচ, হাইড্রোজেন হচ্ছে -239.9 পাঁচ, তারপর হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 146.9, তারপর হচ্ছে অক্সিজেন হচ্ছে 118.6, কার্বন ডাইঅক্সাইড 31.04, তারপর হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে 132.4। জুল থমসন প্রভাব গ্যাসকে তরলীভূত করার জন্য সন্ধি তাপমাত্রা আনতে হয়ে থাকে। তারপর হচ্ছে উচ্চ তাপমাত্রা, তারপর হচ্ছে তার জন্য উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে, তারপর হচ্ছে তার জন্য তাপমাত্রা হ্রাস করতে হয়ে থাকে। গ্যাসকে সংযোজিত করার পর তা হচ্ছে হঠাৎ বৃহত্তর আয়তনে সম্প্রসারণ করলে তারপর হচ্ছে গ্যাসটির তাপমাত্রা হ্রাস পেয়ে থাকে। জুল থমসন প্রভাব বলে। এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস সংযুক্তিটি মূলত তরলীকৃত প্রোপেন এবং বিউটেন হয়ে থাকে। উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস বিল হতে আহরিত হতে অশোধিত পেট্রোলিয়াম লেখা ধরনের হয়ে থাকে। ক্র্যাকিং প্রক্রিয়া উৎপন্ন হয়ে থাকে। প্রক্রিয়াজাতকরণ তারপর হচ্ছে প্রোপেন বিউটেন করে 15 ডিগ্রি সেলসিয়াস 1.6 থেকে 1.7 তরলীভূত করা হয়ে থাকে। এই তরলীভূত মিশ্রণকে সিলিন্ডারে ভর্তি করে গৃহস্থালী শিল্প যানবাহনের জ্বালানি হিসেবে তার হচ্ছে ব্যবহার ক্ষেত্রে ব্যবহার করা থাকে। বিশুদ্ধ সিলিন্ডারে ভরার সময় উৎকর্ষ গন্ধযুক্ত মিথেল এবং ইথিল তারপর হচ্ছে ক্যাটায়ন মিশ্রিত করে সিলিন্ডার লিখে আসছে। তারপর হচ্ছে গন্ধ হতে তা বোঝা যায়। তারপর হচ্ছে ব্যবহার হচ্ছে এতে অগ্নিসংযোগ এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। -45 ডিগ্রি সেলসিয়াস থেকে চাপা প্রয়োগ করে এবং প্রোপেন এবং বিউটেনে প্রয়োগ করে তা পরিণত করা হয়ে থাকে। সিএনজি কম্প্রেসর ন্যাচারাল গ্যাস, তারপর উৎস ও সংযুক্তি। প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে আহরিত গ্যাসের ক্ষেত্রে প্রধানত মিথেন থাকে। তারপর হচ্ছে কিছু ইথান এবং অন্যান্য হাইড্রোজেন 85 থেকে 95% মিথেনযুক্ত গ্যাসের নাম হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রক্রিয়াজাতকরণ হেকে উচ্চ চাপে সংযুক্ত করে সিলিন্ডার ভর্তি করলে তারপর জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এর নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা হচ্ছে সিএনজি। ব্যবহার সুবিধা সস্তা এবং অধিক পরিমাণে পরিবেশ বান্ধব হয়ে থাকে। সিএনজির ক্যালোরিফিক মান হচ্ছে 2430 বিটিইউ বা এলপি বা ডিজেলটা এলপিজি এর ক্ষেত্রে অনেক বেশি হয়ে থাকে। এলপিজি তারপর এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, তার হচ্ছে প্রাকৃতিক গ্যাসকে সাধারণ বায়ু চাপে এর -160 ডিগ্রি সেলসিয়াস শীতল করলে এটিও তরলে পরিণত হয়ে থাকে। লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এলএনজি বলা থেকে এটিও তারপর সিলিন্ডার প্রতি বিশেষ আহ, পরিবেশে তার বন্ধন ধাতু হিসেবে ব্যবহার হয়ে থাকে। তারপর এলএনজি তারপর জ্বালানি গুণ বেশি সিএনজি অপেক্ষা, তারপর 2.4 গুণ বেশি হয়ে থাকে সিএনজি ও এলপিজি এর তুলনা। তারপর হচ্ছে এলপিজির উচ্চ হচ্ছে গ্যাস ক্ষেত্রে এবং সিএনজির উচ্চ হচ্ছে গ্যাসের ক্ষেত্রে অশোধিত তেল এবং শোষিত সমপদার্থ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এলপিজি উৎপত্তি হচ্ছে জৈবিক প্রক্রিয়া উৎপন্ন হয়ে থাকে। সিএনজির ক্ষেত্রে ক্র্যাকিং প্রক্রিয়া উৎপত্তি হয়ে থাকে। তারপর হচ্ছে এলপিজির ক্ষেত্রে সংযুক্ত হচ্ছে প্রোপেন 25%, বিউটেন 75% মিশ্রণ। সিএনজির হচ্ছে 85 থেকে 95% মিশ্রণ থাকে। তারপর হচ্ছে এলপিজির ক্ষেত্রে তার শক্তি হচ্ছে 94 মেগাজুল পার মিটার কিউব, তারপর হচ্ছে 26.1, তারপর হচ্ছে কিলোওয়াট হলো, তার হচ্ছে পার মিটার কিউব, তার হচ্ছে 38, তারপর হচ্ছে মেগাজুল পার মিটার কিউব, তার হচ্ছে 3.6 জিরো কিলোওয়াট পার মিটার। দাম হচ্ছে এলপিজির প্রায় হচ্ছে 2.5 গুণ শক্তি উৎপন্ন করলে তার হচ্ছে অধিক কস্ট ইফেক্টিভ হয়ে থাকে। সিএনজি হচ্ছে দামে সস্তা হয়ে থাকে। তারপর হচ্ছে এলপিজির ক্ষেত্রে গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে বেশি কার্বন ডাইঅক্সাইড বিমুক্ত করে থাকে। তারপর হচ্ছে সিএনজির ক্ষেত্রে গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে কম গ্রিন হাউস ইফেক্ট গ্যাস বিমুক্ত হয়ে থাকে। তারপর হচ্ছে এলপিজি তারপর হচ্ছে আগুন ধরার ঝুঁকি তার হচ্ছে বাড়ছে ভারী হয়ে থাকে, লিকেজ হলে তারপর হচ্ছে নিচে জমে থাকে। তারপর হচ্ছে আগুন ধরার ক্ষেত্রে ঝুঁকি বেশি। তারপর হচ্ছে সিএনজির ক্ষেত্রে হচ্ছে বাইরে হচ্ছে হালকা হাওয়ায় তারপর হচ্ছে তাড়াতাড়ি ছড়িয়ে যায় ফলে আগুন ধরার ঝুঁকি কমা থাকে। প্রাকৃতিক গ্যাসকে তারপর হচ্ছে কত তাপমাত্রায় শীতল করলে এলএনজিতে রূপান্তরিত হয়ে থাকে। তারপর হচ্ছে -160 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে এলপিজি লিখে শনাক্ত করার জন্য নিচের গুণটি ব্যবহার হয়ে থাকে। তারপর হচ্ছে ক্যাপ্টেন হল বা হচ্ছে C3H, তারপর হচ্ছে রান্নার সিলিন্ডার কোনটি ব্যবহৃত হয়ে থাকে, হচ্ছে বিউটেন ও প্রোপেন। নাইট্রোজেন ফিক্সেশনের সংখ্যা হচ্ছে বায়ুস্থিত নাইট্রোজেন গ্যাসকে তার হচ্ছে নাইট্রোজেন সঞ্চয়কে পরিণত করে এবং উপস্থিত গিয়ে আবদ্ধ করে রাখার প্রক্রিয়াকে নাইট্রোজেন ফিক্সেশন বলা থাকে। এই পদ্ধতি হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশনের পদ্ধতি দুটি, প্রাকৃতিক ও সংশ্লেষণ পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতি আবার দুই প্রকার হয়ে থাকে। বজ্রপাতের সময় সিম্বায়োটিক জীবাণু দ্বারা, তা হচ্ছে বায়োলজিক্যাল ফিক্সেশন, তা হচ্ছে বজ্রপাতের সময় নাইট্রোজেন ফিক্সেশন। বজ্রপাতের সময় বিদ্যুৎকরণে তার হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুস্থ নাইট্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড গ্রহণ করে। তারপর হচ্ছে পরে ওই নাইট্রিক অক্সাইড 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অধিক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং শেষে বৃষ্টিত পানির সাথে বিক্রিয়া নাইট্রিক অ্যাসিড
উৎপন্ন করে বায়োলজিক্যাল ফিক্সেশন। সবুজ অ্যালগি এবং মরসি মশলা প্রকৃতির লিগুমাস জাতীয় উদ্ভিদের শিকড়ের গুঁড়ি থেকে বসবাসকারী সিম্বায়োটিক জীবাণু থেকে নাইট্রোজেন শোষণ করে। এসব ব্যাকটেরিয়া নিঃসৃত মলিবডেনাম এবং অবস্থান হতে ধাতুযুক্ত কোএনজাইম নাইট্রোজেন বিজারিত হয়ে অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়ে থাকে। সংশ্লেষণ পদ্ধতি বিক্রিয়া শর্তাবলী হেবার পদ্ধতি, সল্টার পদ্ধতি। বিক্রিয়া হচ্ছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন ফোর অ্যামোনিয়া, তারপর হচ্ছে প্লাস 5 অক্সিজেন, তারপর হচ্ছে উৎপন্ন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড। হেবার পদ্ধতিতে তাপমাত্রা হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস, সল্ট পদ্ধতিতে হচ্ছে 800 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস। হেবার পদ্ধতিতে দেখতে চাপ হচ্ছে ডিউটেরিয়াম, সল্ট পদ্ধতিতে নেই। এবার পদ্ধতিতে প্রভাব হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, অপরদিকে সল্টার পদ্ধতিতে হচ্ছে প্লাটিনাম, রোডিয়াম। তারপর হচ্ছে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ার যে উদ্ভিদ সেটা হচ্ছে ছোলা। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরির সংক্রান্ত নিচের কোন তথ্যটি ভুল? তাপমাত্রা 650 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। নিম্নের কোনটি নাইট্রোজেন চক্রের ধাপ নয়? বি হচ্ছে ডিউফিকেশন। অবধিক নাইট্রোজেন ফিক্সেশন, আত্তীকরণ এবং অ্যামোনিফিকেশন এগুলো হচ্ছে নাইট্রোজেন চক্রের ধাপ। অচল পদ্ধতিতে নাইট্রিক উৎপাদনের যে অবস্থান অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তা হচ্ছে প্লাটিনাম। বায়ু দূষণ, বায়ু দূষকের প্রকার হচ্ছে বায়ু দূষক, গ্যাসীয় দূষক এবং কণা জাতীয় দূষক। গ্যাসীয় দূষক দুই প্রকার, অজৈব এবং জৈব। তারপর হচ্ছে অজৈব হচ্ছে পানি। তারপর হচ্ছে কণা জাতীয় দূষক দুই প্রকার, তারপর হচ্ছে বিভিন্ন ধাতব পার্টিকেল, বালু ধূলিকণা, তারপর হচ্ছে ধোঁয়া ধোঁয়াশা মিশ্রণ। তারপর হচ্ছে জৈব হচ্ছে হাইড্রোকার্বন অ্যালডিহাইড, তারপর হচ্ছে কিটোন অ্যালকোহল। তারপর হচ্ছে অজৈব যৌগ হচ্ছে কার্বন যৌগ, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। তারপর হচ্ছে কানা হাসান। নাইট্রোজেন যৌগ, তারপর হচ্ছে সালফার যৌগ হচ্ছে H2SO, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড। হাইড্রোজেন যৌগ হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, তারপর হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড এবং MX। প্রাইমারি ও সেকেন্ডারি দূষক, তারপর হচ্ছে প্রাইমারি দূষক হচ্ছে যেসব দূষক তাদের উৎস থেকে নির্গত হয়ে পরিবর্তিত অবস্থায় সরাসরি পরিবেশে বিশেষ করে বায়ুতে মিশে যায় তাদেরকে প্রাইমারি দূষক বলা হয়। উদাহরণ হচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, তারপর অ্যামোনিয়া, H2SO ধূলিকণা, ধোঁয়া, ছাই, হাইড্রোকার্বন ইত্যাদি। সেকেন্ডারি বায়ু দূষক হচ্ছে পরিবেশের একাধিক গ্যাসীয় উপাদানের সাথে প্রাইমারি দূষক যুক্ত হয়েছে নতুন দূষক সৃষ্টি হয়ে থাকে তাদেরকে প্রাইমারি দূষক বলা হয়ে থাকে। সালফার ডাইঅক্সাইড, সালফারিক অ্যাসিড বাষ্প এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড, নাইট্রিক পেন্টঅক্সাইড, পারক্সাইড, তারপর ইত্যাদি। বায়ু দূষকের ঘনমাত্রা, দূষক উপাদান এবং নিরাপদ সর্বোচ্চ মাত্রা কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 350 ppm, মিথেন হচ্ছে 2 ppm, তারপর হাইড্রোজেন হচ্ছে 2 ppm, তারপর ওজন হচ্ছে 0.02 ppm, তারপর নাইট্রিক অক্সাইড হচ্ছে 350 ppm, নাইট্রোজেন ডাইঅক্সাইড 400 ppb, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড হচ্ছে 0.05 ppm, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড হচ্ছে 0.02 ppm, তারপর হচ্ছে H2S হচ্ছে 0.0002 ppm। দূষকের জিঙ্ক হচ্ছে পরিবেশের কোনো মাধ্যমে অনবরত কোনো দূষকের সাথে বিক্রিয়া করে তারপর হচ্ছে দূষকের শোষণ পরিমাণে এই হ্রাস করতে পারে তখন মাধ্যমে দূষকের জিঙ্ক বলা থেকে উদাহরণ আছে বায়ুতে থাকা দূষণ কার্বন ডাইঅক্সাইডের জিঙ্ক হলো সমুদ্র পানি এবং সমুদ্র উদ্ভিদ। তারপর হচ্ছে বায়ুতে থাকা সালফারিক অ্যাসিডের জিঙ্ক হলো চুনা পাথরের উৎস। দূষক কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তারপর উৎস হচ্ছে গোলমাল গ্যাস, ম্যানুফ্যাকচারিং প্লান্ট হচ্ছে পেট্রোলিয়াম রিফাইনারি, ব্লাস্টার ফার্নেস, তারপর অটোমোবাইলে বস্ত্র গ্যাস। তারপর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড বর্ণনীয় গন্ধহীন এবং বিষাক্ত গ্যাস। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ক্ষতিকর প্রভাব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। তারপর হচ্ছে কার্বন মনোক্সাইডকে নিরাপদ ঘাতক গ্যাস। তারপর হচ্ছে রক্তে হিমোগ্লোবিন আয়ন, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড লিগেন্ডের রূপে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠনে বাধা দেয়। দূষক সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের উৎস হচ্ছে তাপা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র 60% এবং অটোমোবাইল বজ্র গ্যাস। তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্লান্ট, তারপর হচ্ছে ধাতব সালফারিক গ্যাস থেকে জিঙ্ক, কপার, লেড ইত্যাদি ধাতু নিষ্কাশন প্লান্টে সালফারিক অ্যাসিড। তারপর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে বর্ণনীয় অম্লীয় গন্ধযুক্ত। তারপর হচ্ছে অ্যাসিডের বৃদ্ধি ঘটায়। তারপর হচ্ছে ক্ষতিকর প্রভাব হচ্ছে নাকে চোখে জ্বালা এবং শ্বাসনালীতে প্রদাহ, ব্রঙ্কাইটিস, পাইটিনি এই যে রোগে গঠিত হয়ে থাকে। তারপর হচ্ছে মানুষের জীবনের জন্য সালফার ডাইঅক্সাইড সবচেয়ে ভয়ঙ্কর গ্যাস। তারপর হচ্ছে ফুসফুস এবং হৃদপিণ্ড ও যকৃতকে ক্ষতিগ্রস্ত করে। কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের উৎস কালো মানিকের নিকের রাফির বাসা থেকে মোবাইল নিয়ে গেছে। কালো হচ্ছে কোল মাইন, তারপর হচ্ছে মানিক হচ্ছে ম্যানুফ্যাকচারিং, তারপর হচ্ছে পেট্রোলিয়াম এবং হচ্ছে পাশে থেকে হচ্ছে ব্লাস্টার ফার্নেস, তারপর হচ্ছে মোবাইল নিয়ে গেছে হচ্ছে অটোমোবাইলের বজ্র গ্যাস। তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডের উৎস দুপুর মোবাইলে পপি ও সাকিবের শিল্পী। তবুর তাপা বিদ্যুতের কেন্দ্রের মোবাইল হচ্ছে অটোমোবাইলের বজ্র গ্যাস, পপি হচ্ছে পেপার ম্যানুফ্যাকচারিং প্লান্ট, সাকিবের হচ্ছে সালফার আকারিক এবং শিল্পী হচ্ছে সালফারিক অ্যাসিড প্লান্ট।